নমস্কার, নিউজ লাইভ বাংলার ব্র্যান্ড নিউ বুলেটিন মহানগর টপে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর মহানগর টপ মানেই হচ্ছে আপনার শহরের খবর। আর আজকে আপনার শহরের খবরে থাকছে প্রথমে কলকাতা, তারপরে শিলিগুড়ি, একই সাথে গুয়াহাটি এবং আগরতলা। 4 শহরের খবর দেখাবো আজকের মহানগর টপে। আর মহানগর টপে আজকে কলকাতাতে, বিশেষ করে বাংলার যদি বলি, রাজনৈতিক মহলে এক বিরল নজিরবিহীন ছবিটা দেখা গেছে সকাল থেকে রাত, এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একই ছবি। আর সেই ছবিটাই আজকের দিনে নজির গড়ল বাংলার রাজনীতিতে। কি না, যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে সরকারি বৈঠকে উপস্থিত বিরোধী বিধায়ক সাংসদেরা। আর সেটা দক্ষিণ কলকাতাতেও যেমন পরিলক্ষিত হলো, সেটা একেবারে লক্ষ্য করা গেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটো জায়গাতেই একই রকমের ছবি। আমি শুরুতেই আজকে কলকাতার খবরে যাব, যেখানে কলকাতাতে ইতিমধ্যেই যে ছবিটা, আমি প্রথমেই বলবো যে আমার সমস্ত রিপোর্টারদেরকে একটু ফ্রেমে আনতে। এই মুহূর্তে আমার সাথে কলকাতা থেকে শঙ্খদীপ রয়েছে এবং শিলিগুড়ি থেকে জয়দীপ রয়েছে। আমি প্রথমেই তাদেরকে ফ্রেমে চাইবে। অন্যদিকে গুয়াহাটি থেকে তন্ময় জুড়ে গেছে। এই মুহূর্তে 3 রিপোর্টার রয়েছে, কিছুক্ষণের মধ্যেই জুড়ে যাবে ভূপালও। আমি প্রত্যেকের কাছেই যাব, কারণ তন্ময় বা জয়দীপ বা শঙ্খদীপ, তোমাদের 3 জনের কাছেই আজকের বেশ কিছু খবর রয়েছে এবং প্রত্যেকটা ইন্টারেস্টিং। গুয়াহাটির খবর মানে তন্ময় তো আছে, আমি আসবো তন্ময়ের কাছে। তবে শুরুতেই চলো শঙ্খদীপ। আজকে যে ছবিটা আমি দেখতে পেলাম, যেখানে ইতিমধ্যে সরকারি বৈঠক, সরকারি মিটিং, প্রশাসনিক মিটিং এ লক্ষ্য করা গেল কি না, বিরোধী বিধায়ক আজকের দিনে সব থেকে বড় খবর এবং একটা ইন্টারেস্টিং বিষয়, নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে। প্রথমে আমি আসবো যে এই যে বৈঠকটা হলো, সেখানে সরকারিভাবে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী কোন সিদ্ধান্ত নিয়েছেন আজকের বৈঠকের পর? শঙ্খদীপ। একেবারে তাই। দেখো, আজকে প্রশাসনিক বৈঠক ছিল নদিয়াতে এবং সেখান থেকে কিন্তু একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেরকমটা আগেই জানা গিয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার সেটা অন্নপূর্ণা ভান্ডার হয়ে যাবে এবং সরকারি বাসে 1 জুন থেকে একেবারে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন মহিলারা, রাজ্যের মহিলারা। এবং সেক্ষেত্রে শুধুমাত্র লোকাল সরকারি বাস নয়, সেগুলো দূরপাল্লার বাস রয়েছে, সেই বাসেও কিন্তু এবারে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন মহিলারা। 1 জুন থেকে যেটা স্টার্ট হচ্ছে, সেখানে কিন্তু সমস্ত মহিলারাই বিনামূল্যে ট্রাভেল করতে পারবেন। পরবর্তীকালে পিঙ্ক কার্ড দেওয়া হবে সমস্ত মহিলাদের। একটি অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেই পিঙ্ক কার্ড তারা পাবেন। সেই পিঙ্ক কার্ড কন্ডাক্টরকে দেখালেই কিন্তু সম্পূর্ণ ভাড়া ফ্রি হয়ে যাবে। সেটা পরবর্তীকালে শুরু করার একটা ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের। প্রাথমিকভাবে সমস্ত মহিলাদেরই কোনো কার্ড ছাড়াই তারা ট্রাভেল করতে পারবেন। সেই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়েও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল অন্নপূর্ণা ভান্ডারের যে অনলাইনের ফর্ম, সেটাকে পাবলিশ করা হবে। সেই সঙ্গে অফলাইনেও যে কিভাবে অন্নপূর্ণা ভান্ডার মানুষ পেতে পারেন, বিষয়ে কিন্তু আগামীকাল বিকেল 5টায় অগ্নিমিত্রা পল এবং শুভেন্দু অধিকারী যৌথ প্রেস কনফারেন্স হয়েছে, সেখান থেকে নবান্ন থেকে সেটি পুরোপুরি ঘোষণা করা হবে। সেই সঙ্গে আরো একটি প্রকল্প, সরকারি প্রকল্প যেটা ছিল, সেটা হচ্ছে মা ক্যান্টিন, যেখানে 5 টাকায় ডিম ভাত পাওয়া যেত এতদিন। এবারে যেটা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সপ্তাহে 2 দিন করে মাছ ভাত দেওয়া হবে এবং যে মূল্য রয়েছে সেই মূল্যটাও কিন্তু অপরিবর্তিত থাকছে। অর্থাৎ 5 টাকাতেই মানুষ পেট ভরে মাছ ভাত খেতে পারবেন। সপ্তাহে 2 দিন করে এই বিষয়টি দেখা হবে। এবং যে 400 মা ক্যান্টিন রয়েছে, সেই 400 ক্যান্টিনই থাকছে। এখনো পর্যন্ত বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরবর্তীকালে সেরকম কোনো সিদ্ধান্ত হয় কিনা সেদিকে নজর থাকবে। এখন পর্যন্ত যে রাজ্যে 400 মা ক্যান্টিন রয়েছে, সেই 400 মা ক্যান্টিন থেকে কিন্তু 5 টাকার বিনিময় রাজ্যে সপ্তাহে 2 দিন এবং বাকি 5 দিন ডিম ভাতের যে কর্মসূচি আগে সরকার নিয়েছিল, সেইটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবং সব থেকে যে উল্লেখযোগ্য, যেদিকে নজর ছিল সমস্ত রাজ্যের মহিলার, যে অন্নপূর্ণা ভান্ডারটা কি হবে, সেদিকে আমরা জানতে পারছি যে অনলাইন এবং অফলাইন দুটি ক্ষেত্রেই কিন্তু আবেদন করা যাবে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। যতদিন অন্নপূর্ণা ভান্ডার তাদের নাম উঠছে, ততদিন কিন্তু লক্ষ্মী ভান্ডারটাও তারা পাবেন। অর্থাৎ সরকারি যে আর্থিক লক্ষ্মীর সহায়তা, ভান্ডার যারা পেতেন, তারা আজকে অন্নপূর্ণা ভান্ডার এবার থেকে পাবেন কিনা, এটা কিন্তু একটা মধ্যবিত্তের জন্য বা বাংলার যারা মহিলারা রয়েছে তাদের প্রত্যেকের জানা একটা কারণ। আমরা দেখেছি যে ঘরে ঘরে আজকে সবার একটাই আলোচনা যে অন্নপূর্ণা ভান্ডার তারা পাবেন কিনা, পেলেও কবে থেকে পাবেন, সেই সম্পর্কে আজকের বৈঠক মূলত প্রায় চূড়ান্ত। তবে সংক্ষেপে আমি একটু থামাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানালেন আজকের বৈঠক সম্পর্কে, আমি একটু শোনাবো। না, কোথাও গিয়ে অডিওর একটু সমস্যা রয়েছে, আমি আবারও যাবো। যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে বিষয়টা শঙ্করদীপ, যে এই যে আমরা ওরা শুধু নয়, কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো। মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয়। একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন। এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম
প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। প্রশাসনিক মিটিং এ আমরা সবাইকে ডাকবো, মন্ত্রী বিশেষ করে বিধায়ক এবং সাংসদদের ডাকবো, যেগুলো আমরা বিগত 5 বছরে পাইনি। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য উঠে এসেছে, আর ঠিক সেই ছবিটাই আজকে ধরা পড়লো কলকাতার বুকে। শঙ্খদীপ, যেটা বিগত দিনে দেখা গিয়েছিল, একাধিক অভিযোগ এসেছিল যে যারা বিরোধী এমএলএ বা সাংসদ রয়েছেন তাদেরকে প্রশাসনিক বৈঠকে ডাকা হতো না, এমনটা অভিযোগ করতো বিজেপি এবং সিপিআইএম। আজকে কিন্তু দেখা গেল একেবারে উল্টো চিত্র, যেখানে 6জন তৃণমূলের বিধায়ক, যারা আহ, নবনির্বাচিত বিধায়ক, তারা কিন্তু আজকের এই প্রশাসনিক বৈঠকে তারা উপস্থিত ছিলেন এবং নিজেদের মতামত দিয়েছেন। সেই সঙ্গে খুব উল্লেখযোগ্য হবে কাকলি ঘোষ দস্তিদার, কয়েকদিন ধরে যিনি একেবারে খবরের শিরোনামে রয়েছেন, বিভিন্ন তার মন্তব্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে সেগুলো কিন্তু ভাইরাল হয়েছে। পরবর্তীকালে তাকে হোয়াইট ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। ঠিক তারপরেই তিনি উত্তর 24 পরগনা জেলা সভাপতির পদ ছেড়ে দিয়েছিলেন। আজকে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পর্যায়ের যে প্রশাসনিক বৈঠক রয়েছে, সেখানে তিনি শুধু উপস্থিতি ছিলেন না, তাকে কিন্তু বলতেও দেওয়া হয়েছে বলে আমি জানতে পারছি। এবং প্রাথমিকভাবে তিনি নির্দিষ্ট যে আসন সেখানে তিনি বসেছিলেন, পরবর্তীকালে মুখ্যমন্ত্রী প্রবেশ করার পর তাকে কিন্তু মূল মঞ্চে রেখে নেওয়া হয়। অর্থাৎ যেই মঞ্চে চিফ সেক্রেটারি, মুখ্যমন্ত্রী, অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষের মতো মন্ত্রীরা ছিল, সেই রোতেই কিন্তু তাকে বসানো হয়, অর্থাৎ তাকে সম্মান দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এটা একটা অন্য দিক খুলে গেল বলা চলে বাংলা রাজনীতির ক্ষেত্রে, যেটা কিন্তু এর আগে দেখা যায়নি। এই প্রশাসনিক বৈঠকের যে বিষয়টা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেখা যেত যে একেবারে জাঁকজমক করে প্রশাসনিক বৈঠক হচ্ছে, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্ট করতেন সেই সমস্ত প্রশাসনিক বৈঠক। কিন্তু আজকে যেটা শুভেন্দু অধিকারী জানালেন যে অকারণে টাকা খরচা যাতে না হয়, সেই বিষয়টি মাথায় রেখে এই যে প্রশাসনিক বৈঠক, সেই প্রশাসনিক বৈঠকটি করা হয়েছে। এবং সেক্ষেত্রে যারা পুলিশ আধিকারিক রয়েছেন, যারা ওখানে ডিপ্লয় ছিলেন, তারা কিন্তু ব্যক্তিগত গাড়িতে যাননি, তারা কিন্তু গেছিলেন বাসে। অর্থাৎ দেশ জুড়ে যে জ্বালানির সংকট রয়েছে, সেখানে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে জ্বালানি বাঁচাতে হবে, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আজকে দেখা গেল যারা পুলিশ কর্মী রয়েছেন, তারা কিন্তু নিজেদের গাড়িতে নয়, তারা গেলেন বাসে করে সবাই মিলে একসঙ্গে। সেখানে কিন্তু সিপি পদমর্যাদার যারা অফিসার ছিলেন তারাও ছিলেন, এবং বাদবাকি পুলিশ আধিকারিকরাও কিন্তু একই বাসে করে তারা আজকে নদিয়ার যে সভা রয়েছে সেই সভায় উপস্থিত হয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে যে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হলো, সেটা কিন্তু অনেক দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক থেকেও তাৎপর্য রয়েছে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সুপ্রীতি, একদম তাই। শঙ্খদীপ, তোমাকে ধন্যবাদ জানাবো আপাতত। অর্থাৎ কলকাতার আজকে, বিশেষ করে বাংলার আজকে দুটো বৈঠক আমরা দেখলাম, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, এবং দুটো বৈঠকই হচ্ছে একেবারে অন্যতম গুরুত্বপূর্ণ। তার কারণ একদিকে যেরকম একাধিক সিদ্ধান্ত, যেটা সবটাই মানুষের জন্য সিদ্ধান্ত, সাধারণ মানুষের উন্নয়নের সিদ্ধান্ত, এবং তার সাথে রয়েছে আগামী দিনে কি কি আসতে চলেছে নতুন সরকারের আমলে। এবং সেখানে শুধুমাত্র যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারাই যে মত প্রকাশ করবেন এমনটা নয়, যারা বিরোধী রয়েছে তাদেরকেও স্থান দেওয়া হয়েছে। এবং যেটা বিগত সময়ে হয়নি সেটাই বর্তমানে হচ্ছে, হবেও এমনটা নতুন সরকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন গোটা বাংলার বুকে। আমি কলকাতার পাশাপাশি আমি একই খবরে যাব শিলিগুড়িতেও, সেখানেও খবরটা একই রকমের। শঙ্খদীপ ঠিক যেমনটা তুলে ধরছিল, জয়দীপ, তোমার ওখানেও আজকে সেই একই রকমের ছবিটা আমরা দেখতে পেলাম, যেখানে উত্তরকোনাতে বৈঠক হলো, এবং সেই বৈঠকে মূলত বন্যা এবং বন্যা পরিস্থিতি সম্পর্কের বৈঠক ছিল। কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে বৈঠকে 13 জন বিরোধী দলের বিধায়ক, বিশেষ করে তৃণমূলের 13 জন বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক, উপস্থিত ছিলেন সাংসদ খগেন মুর্মু, এবং তৃণমূলের থেকে ছিলেন বিধায়ক সাবিনা ইয়াসমিন। আমি একে একে প্রত্যেকের বক্তব্য শোনাবো, তারপর জয়দীপ তোমার কাছে যাব। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেছেন, সেখানেও সমস্ত বিরোধী দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাও বৈঠকে ছিলেন। আজকেও দেখেছেন এখানে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী সম্মানীয় নিশীথ প্রামাণিকজি, তিনি আমাদের উত্তরকন্যাতে বৈঠক যেখানে ডেকেছিলেন, এই বৈঠকেও দেখেছেন যে বিরোধীরা 13 জন এমএলএ তারাও আজকে এসেছেন। আমাদের রাজ্যের সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করেছেন, সেখানেও সমস্ত বিরোধী দলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারাও বৈঠকে ছিলেন। আজকেও দেখেছেন এখানে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আমাদের যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী সম্মানীয় নিশীথ প্রামাণিকজি, তিনি আমাদের উত্তরকন্যাতে বৈঠক যেখানে ডেকেছিলেন, এই বৈঠকেও দেখেছেন যে বিরোধীরা 13 জন এমএলএ তারাও আজকে এসেছেন। ইমার্জেন্সি পরিষেবার জন্য যাদের প্রয়োজন সবাইকে নিয়ে আজকের এই প্রশাসনিক বৈঠক হয়, এবং এই প্রশাসনিক বৈঠকে সম্মানীয়
উত্তরবঙ্গের সমস্ত বিধায়কগণ উপস্থিত ছিলেন সাংসদগণ। এখানে আমার সঙ্গে এই প্রেস মিটে উপস্থিত আছেন মালদার সম্মানীয় সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং আমাদের। এখন আমরা ওরা দূরত্ব বলে নয়, কাজ আমরা চাই, মানুষ কাজ চাই। নতুন সরকার এসছে, আমরা স্বাগত জানাচ্ছি এবং ওনারা আজকে আমাদেরকে ডেকেছেন। যেভাবে আমাদেরকে ডেকেছেন আগামী দিনেও যেন আমাদের কথাগুলো শোনা হয় এবং আমাদের কথার বেসিসে আমাদের নিজের এরিয়ার কাজগুলো যেন পাবলিকের স্বার্থে হয়, সেটা আমরা এটা এক্সপেক্ট করব। জয়দীপের কাছে আমি যাব সরাসরি। জয়দীপ, এই যে ছবিটা দেখতে পেলাম সেখানে একের পর এক বক্তব্য তৃণমূল থেকে শুরু করে সাংসদ এবং তারই সাথে মন্ত্রীর বক্তব্য শুনলাম। জয়দীপ। একদমই তাই। দেখো, প্রতি বছরই উত্তরবঙ্গে যেভাবে বর্ষাকালে বন্যা কবলিত হয়ে পড়ে বিভিন্ন এলাকা, মূলত পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় বন্যার ভয়াবহ রূপ ধারণ করে, সেই পরিস্থিতি নিয়ে বর্ষার আগাম প্রস্তুতি নিয়ে আজকে উত্তরকন্যায় একটি বৈঠক ডাকা হয়েছিল এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে বৈঠক হয়, যেখানে সেচ দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এনডিআরএফ, এসএসবি, বিএসএফ সহ বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়করা উপস্থিত। সবচেয়ে বড় ব্যাপার যেটা এখানে আজ দেখতে পাওয়া গেল, গোটা রাজ্যেও পাশাপাশি শিলিগুড়িতেও যে বৈঠক ডাকা হয়েছিল প্রশাসনিক বৈঠক, সেখানে বিরোধী দলের বিধায়কদের দেখতে পাওয়া যায়, যেটা কিন্তু আগে কিন্তু কখনো দেখতে পাওয়া যেত না। বিরোধী দলের বিধায়করা বারবার অভিযোগ করতেন আমরা ওরা হয়, বিরোধী যারা দলের বিধায়ক তাদেরকে কোনো সরকারি অনুষ্ঠানে ডাকা হতো না, কিন্তু এখানে সেই উল্টো ছবি দেখতে পাওয়া গেল। এবং যখন রাজ্যের সরকারের পালা পরিবর্তন হওয়ার পর উত্তরকন্যায় যখন এই বন্যা পরিস্থিতি নিয়ে প্রথম বৈঠক হলো, সেখানে উত্তরবঙ্গের 8 জেলার সমস্ত জায়গার বিধায়কদের ডাকা হয়েছে। এখানে যেমন তৃণমূলের 13 জন বিধায়ককে দেখতে পাওয়া গিয়েছে, তেমনি কিন্তু বিজেপির সাংসদ যেমন ছিলেন, মন্ত্রী ছিলেন, যেখানে মূলত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত ভুটান থেকে প্রতিবার প্রচুর পরিমাণ জল এসে উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে শুরু করে আলিপুর বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হয়ে পড়ে। এছাড়াও পাহাড়ে ব্যাপক বৃষ্টি ফলে ধসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। গতবারও দেখতে পাওয়া গিয়েছিল মিরিকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নাগরাকাটা থেকে শুরু করে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। প্রচুর মানুষের বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে হয়েছিল। সেই পরিস্থিতি আগাম মোকাবেলা করতে কিন্তু আজকের এই বৈঠক বলে যেটা জানা গিয়েছে। এবং আজ যেটা মন্ত্রী নিশীথ প্রামাণিক যেটা বললেন, এতদিন পর্যন্ত রাজ্যের সাথে কেন্দ্র সম্পর্ক ভালো ছিল না, ফলে এই যে কাজ আগাম যে প্ল্যান এগুলো সঠিকভাবে নেওয়া হতো না। এবার যেহেতু ডবল ইঞ্জিন সরকার রাজ্যে, কেন্দ্রের সাথে সুসম্পর্ক রেখে এই কাজগুলো কিভাবে আরো দ্রুত করা যায়, কিভাবে আরো ইন্দো ভুটান যে রিভার কমিশন রয়েছে সেখানে যাতে আরো দ্রুত তথ্য যাতে পাওয়া যায় এবং এই বিষয়গুলি যাতে আরো আলোচনা করা যায়, সেই নিয়ে কেন্দ্র সরকারের সাথে কথা বলা হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা হবে, সেচ দপ্তরে যে উন্নয়নমূলক কাজ সেগুলো নিয়ে আলোচনা করা হবে, যাতে সর্বোপরি আজকের বৈঠকে মূলত এটাই করা হয়েছে যাতে আগামী দিনে এই যে সমস্ত এলাকাগুলিতে বন্যায় দুর্ভোগ পোহাতে হতো মানুষকে, সেখানে যাতে দুর্ভোগ পোহাতে না হয়। যদিও এদিনের এই সরকারের যে উদ্যোগ, অর্থাৎ বিরোধী দলের বিধায়কদের অর্থাৎ জনপ্রতিনিধিদের যে এই বৈঠকে ডাকা, এটাকে কিন্তু কার্যত সাধুবাদ জানিয়েছেন বিরোধী দলের বিধায়করা। তাদের বক্তব্য যে এটা শুধু মিডিয়ার মাধ্যমেই যাতে না হয়, যে মিডিয়া এবং প্রত্যেকের মতামত দেওয়াটাই প্রয়োজন রয়েছে, শুধুমাত্র বিজেপি নয়, বিরোধীরা কি বলছেন, বিরোধীরা কি চাইছেন সেটাও জানা সমানভাবে গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে, আর সেটা এই সরকার করে দেখালো। জয়দীপ, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো। অন্যান্য খবরের দিকে শিলিগুড়িতে আবারও আমরা জয়দীপের সাথে কথা বলে নেব। তবে এই মুহূর্তে উত্তরকন্যাতে যে বৈঠকটি হয়ে গেল, সেখানে 13 জন তৃণমূলের বিধায়ক উপস্থিত ছিলেন। মন্ত্রী নিশীথ প্রামাণিকের পৌরোহিত্যে মূলত বৈঠকের আয়োজন এবং বন্যা থেকে শুরু করে উত্তরবঙ্গের ইস্যুতে আয়োজন হয়েছিল এই বৈঠক। তবে এবার আপনার শহরে খবরের মধ্যে থাকছে গুয়াহাটি, যেখানে মহানগর টপে আজকে নজর রাখবো রাজ্যের দুর্নীতিকে বন্ধ করার জন্য এবার বিশেষ অভিযান। রাজ্য জুড়ে দুর্নীতি নিবারক শাখার এই অভিযান চলছে। মৎস্য বিভাগে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে এক প্রকার সকাল থেকে অভিযান, আর এই অভিযানের প্রতিটা খবর তন্ময় আপডেট করেছে, যেখানে গ্রেফতার ইতিমধ্যে মৎস্য বিভাগের 8 জন আধিকারিক, সঙ্গে কর্মচারীও রয়েছে। তবে শুধুমাত্র গুয়াহাটি নয়, একটু যদি শহরের দিকেও যায়, নলবাড়ি থেকে শুরু করে ধুবড়ি বা যদি জেলার দিকে বলি ধুবড়ি মরিগাঁওয়ের খবর উঠে আসছে। 8 জন অভিযুক্তকে গ্রেফতার দুর্নীতি নিবারক শাখার ইতিমধ্যেই অভিযান এবং একজন কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার, 2 জন অতিরিক্ত কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার, একজন প্রকল্প ডিরেক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন কারিগরি আধিকারিক, একাধিক গ্রেফতার এবং সেই তালিকা যতই দেখা যাচ্ছে ততই লম্বা। আমি একটু বক্তব্য শোনাবো, তারপরে যাবো তন্ময়ের কাছে।
না, এক্ষেত্রে আমি তন্ময়ের কাছে শুরুতেই যাব। তন্ময়, এই যে ছবিটা উঠে আসছে, দুর্নীতিকে কোনোভাবে আর বরদাস্ত করা যাবে না, অর্থাৎ HBS 2.2 মানেই হচ্ছে জিরো টলারেন্স সমস্ত কিছু ক্ষেত্রে, আর সেটা কি মৎস্য দপ্তর থেকেই শুরু হয়ে গেল? দেখো সুপ্রীতি, আমরা দেখছি বা দর্শকদেরকেও দেখাচ্ছি যে ধারাবাহিকভাবে বিগত কয়দিন ধরে কিন্তু বিভিন্ন বিভাগে কিন্তু দেখা যাচ্ছে যে অভিযান চালাচ্ছে অ্যান্টি কারাপশন দুর্নীতি নিবারক শাখা কিন্তু অভিযান চালাচ্ছে। আর এই আজকের দিনটাতে দেখা গেছে সুপ্রীতি, গুয়াহাটি ছাড়া কিন্তু অসমের কয়েকটা জেলাতে কিন্তু অভিযান চালিয়ে প্রায় 7 জন আধিকারিককে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে। আর তুমি ঠিকই বলেছো যে দেখো, এই কেসটা কিন্তু 2023 সনের কেস। 2023 সনে যে গভর্নমেন্ট ফান্ড, সেই গভর্নমেন্ট ফান্ড কে নিয়ে কিছু ওনারা কিন্তু যে 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 কারাপশনটা হয়েছে সেটা গভর্নমেন্ট ফান্ড কে নিয়ে হয়েছে মৎস্য দপ্তরে, মিন বিভাগে। আর তারপরে দেখো একটা কেস ইতিমধ্যে কিন্তু রুজু করা হয়েছিল 2023 সনে অ্যান্টি কারাপশনে। আর তারপরে যখন তদন্ত করছিল বা ইনভেস্টিগেশন করছিল, সেখানে কিন্তু 7 জন আধিকারিকের নাম উঠে আসছিল। আর আজ এই 7 জন আধিকারিককে কিন্তু গুয়াহাটি, আমি যদি বলি তোমাকে, গুয়াহাটি, নলবাড়ি, গহপুর, ধুবড়ি, নগাঁও, সেখান থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে যদি তোমাকে আমি আরেকটা কথা বলি, দেখো তাদের মধ্যে কিন্তু অনুরাধা অধিকারী শর্মা, যিনি এসিএস, উনার নামটা কিন্তু সবচেয়ে প্রথম আছে, কারণ তিনি সেই সময় কিন্তু এমডি ছিলেন, আসাম ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনে তিনি এমডি ছিলেন। অর্থাৎ উনার উনার কিন্তু লিডিং এই কিন্তু সবকিছু হয়েছিল। আর তাই আজ প্রথম তালিকায় নামটা কিন্তু উনার আছে। তার সাথে তোমাকে যদি নামটা বলি, দেখো জ্যোতিষ শইকিয়া আছে, বিরিঞ্চি অধিকারী, জ্যোতি প্রসাদ শইকিয়া, সাবরুদ্দিন আহমেদ, ভগীরথ দাস আর রবীন্দ্র নারায়ণ ডেকা, এই 7 জনকে গ্রেফতার করে ইতিমধ্যেই তোমার আজ আদালতে পেশ করা হয়েছে। হয়তো তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, কারণ ইনভেস্টিগেশন এখনো বাকি আছে যে কিভাবে গভর্নমেন্ট ফান্ড মিসইউজ করেছিল বা সেই গভর্নমেন্ট ফান্ডকে নিয়ে কিভাবে কেলেঙ্কারি একটা করেছিল, সেই তথ্য এখন অ্যান্টি কারাপশনের যারা আধিকারিকরা আছেন ওনারা দেখছেন। যেহেতু অভিযান কিন্তু এখনো চলছে, আর অসমের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে, গুয়াহাটিতে অভিযান চালিয়েছিল কাল রাতে, অভিযান চালিয়ে 7 জনকে যেহেতু গ্রেফতার করেছে, এখনো কিন্তু তাদের থেকে ইনভেস্টিগেশন করছে বা ইন্টারোগেশন করছে যে কারা কারা জড়িত আছে বা কোথার দিকে তারা সেই যে কেলেঙ্কারি বা সেই যে দুর্নীতি তারা কিভাবে করতে পেরেছে। অর্থাৎ দেখো, সবচেয়ে বড় খবর, আমরা কয়েকদিন আগেও দেখিয়েছিলাম যে একজন এসিএস আধিকারিকের ঘরে কোটি কোটি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে। অর্থাৎ দেখো, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার গঠন হওয়ার পর দ্বিতীয়বারের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একটাই কথা বলেছেন, এবং এক্ষেত্রে আর কোনো রকমের এবারে হবে না, কোনো রকমের কোনো দুর্নীতি কোনো কিছু যে চলবে না, সেটা একেবারে পরিষ্কার। তন্ময়, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা গুয়াহাটির দিকে নজর রাখছিলাম, সেখানে ইতিমধ্যেই অভিযান, এবং এই অভিযান চলতে থাকবে। যেখানেই দুর্নীতির গন্ধ সেখানেই হাজির হয়ে যাবেন আধিকারিকরা, একেবারে পরিষ্কার তন্ময়ের কথা থেকে। মুহূর্তে মহানগর টপে আপনাদের নিয়ে যাব আগরতলাতে। সেখানে বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে ভারতের ব্যাংকিং খাত অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত। কে বললেন না, আগরতলাতে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু। আজকে আগরতলাতে একটি ভিজিট ছিল তাদের, এবং সেখানে ব্যাংকিং পরিষেবা কেমন ভাবে চলছে তার সবটাই খতিয়ে দেখলেন। আগরতলাতে এই পরিষেবা এবং ভিজিট সম্পর্কে তিনি কি বললেন, প্রথমে একটু তার বক্তব্য রাখবো। Here are worries about our robustness, resilience of the banks. The banks are doing well, and we have the risk from the software risk always is there, but the banks are always prepared, and we have always one step ahead of the threats that pose to the software. বিশ্বজুড়ে অস্থিরতা একটা রয়েছে, অস্থিরতার জন্য আমরা অনেক কিছুতে দেখতে পাচ্ছি যে তার একটা প্রভাব পড়ছে। আমি একটু ভূপালের কাছে যাব, ভূপাল আগরতলা থেকে রয়েছে আমার সাথে। ভূপাল, এই যে একটা চারিদিকে অস্থিরতার যেমনটা তুমি জানাচ্ছিলে যে পরিস্থিতি তো রয়েছে, তারই মধ্যে এই যে ব্যাংকিং পরিষেবা সঠিকভাবে চলছে কিনা সেগুলোই খতিয়ে দেখা হলো মূলত। তবে এটার ক্ষেত্রে কি শুধুমাত্র সরকারি বা রাষ্ট্রীয় ব্যাংক নাকি বেসরকারি ব্যাংকের আওতারভুক্ত? একেবারেই তুমি যেমনটা বলছিলে, এম নাগারাজু, যিনি কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ আর্থিক পরিষেবা বিভাগের সচিব, তিনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে শুধু সরকারি নয়, বেসরকারি ক্ষেত্রেও ভারতের ব্যাংকিং যে শিল্প রয়েছে সেটা এখন ভালোই শক্তিশালী অবস্থায় রয়েছে এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি বলার চেষ্টা করেছেন গত বছরও সেখানে দেখা গেছে 15.9% বৃদ্ধি লক্ষ্য করা গেছে এই ব্যাংকিং সেক্টরে, এবং
চলতি অর্থবর্ষেও কিন্তু সেটা নিম্নমুখী নয়, ভালো জায়গাতেই অবস্থান করছে। তার চাইতে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন সেটা হচ্ছে এনপিএ বা নন পারফর্মিং অ্যাসেট, যেটা ভারতবর্ষের মূলত ব্যাংকিং পরিষেবা একটা বড় মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু আরবিআই গত আর্থিক বছর বা গত কয়েক আর্থিক বছর ধরে যে অর্থনৈতিক একটা শৃঙ্খলা আনার চেষ্টা করেছেন তার সুফল কিন্তু ব্যাংকিং পরিষেবাগুলো পেতে শুরু করেছে, যার ফলে বর্তমান সময়ে যে গ্রস এনপিএ সেটা 0.4% নেমে দাঁড়িয়েছে। এটা বলার চেষ্টা করেছে এন নাগারাজু, যেটা নিঃসন্দেহে শুধু ত্রিপুরা নয় গোটা দেশের আর্থিক একটা শৃঙ্খলার প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ একটা প্রাপ্তি বলা যেতে পারে। পাশাপাশি তিনি বলার চেষ্টা করেছেন গত 10-12 বছর সময়ে, বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর থেকে তিনি বলার চেষ্টা করেছেন যে এই সময়ের মধ্যে ব্যাংকিং সেক্টরকে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে এমএসএমই সেক্টরের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে যে একটা গুরুত্ব দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে একটা সফলতা আসতে শুরু করেছে এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্পগুলি ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজেদের স্বাবলম্বী যেমনভাবে করছেন, তেমনি সিডি রেশিও বা ব্যাংকে টাকা ফেরত দেওয়ার যে ব্যাপার সেই ক্ষেত্রেও কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে তারা সফলতা সেখানে উপলব্ধি করতে পারছে। এই অবস্থায় এন নাগারাজু বলছেন যে বর্তমান সময়ে গোটা বিশ্ব যেখানে আর্থিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে সে জায়গায় ভারতীয় ব্যাংকিং পরিষেবা এখনো শক্তিশালী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। একদম তাই, একদমই তাই, সেই জায়গাতে অনেকটাই শক্তিশালী, যেমনটা আজকে তার বক্তব্যও শুনলাম আমরা। ভূপাল, তোমাকে আপাতত আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে 4 শহরের খবর দেখালাম মহানগর টপে, যেখানে প্রথমেই আপনারা দেখতে পেলেন কলকাতার খবর, তারপরে আমরা গেলাম শিলিগুড়ির খবরে, তারপরে আমরা গেলাম গুয়াহাটির খবরে এবং সর্বশেষ আগরতলার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তবে মহানগর টপ মানেই ছিল আপনার শহরের খবর, 4 শহরের খবর। আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং খবর পেতে প্রত্যেকদিন নজর রাখুন ঠিক সন্ধ্যে 6টায় মহানগর টপে। শেষ করছি এখানেই, ফিরছি অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন।